মেঘনার বুক চিরে যখন হু হু করে বাতাস ধেয়ে আসে, তখন এই বিস্তীর্ণ ভূখণ্ডটিকে মনে হয় যেন পৃথিবীর শেষ প্রান্তের কোনো এক বিচ্ছিন্ন পরিত্যক্ত দ্বীপ। চারিদিকে অথই পানি, উত্তাল ঢেউয়ের গর্জনের সাথে মিশে থাকে জেলেদের বেঁচে থাকার নিরন্তর সংগ্রাম আর ঝড় জলোচ্ছ্বাসের ভয়ঙ্কর আতঙ্ক। এই দ্বীপের নাম মনপুরা। একসময় সন্ধ্যা নামলেই এই দ্বীপে নেমে আসতো এক শ্বাসরুদ্ধকর অন্ধকার। জেনারেটরের টিমটিমে হলুদ আলো ছাড়া আর কোনো ভরসা ছিল না এখানকার মানুষের। সরকারি নথি আর ইতিহাসের ধুলো পড়া পাতা ঘাটলে জানা যায় প্রায় 800 বছর আগে এখানে প্রথম জনবসতি গড়ে ওঠে। অষ্টাদশ শতাব্দীতে এই মেঘনার মোহনা আর বঙ্গোপসাগরের বুক ছিল ভয়ঙ্কর পর্তুগিজ জলদস্যুদের অভয়ারণ্য। এই মনপুরাকে তারা ব্যবহার করত তাদের গোপন আস্তানা আর লুটপাটের নিরাপদ ঘাঁটি হিসেবে। মনপুরা নামটির পেছনেও লুকিয়ে আছে এক রোমহর্ষক রক্তমাখা ইতিহাস। জনশ্রুতি আছে মনগাজী নামের এক অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি একসময় এই দ্বীপটি লিজ বা ইজারা নিয়েছিলেন। তিনি স্বপ্ন দেখেছিলেন এখানে এক বিশাল জমিদারি করার, কিন্তু প্রকৃতির নিজস্ব কিছু নিয়ম থাকে। এক ভয়ঙ্কর বাঘের আক্রমণে মর্মান্তিক মৃত্যু হয় মনগাজীর, আর তার সেই অপূর্ণ স্বপ্নের স্মৃতি ধারণ করেই এই দ্বীপের নাম হয়ে যায় মনপুরা। 3 দিকে প্রমত্ত মেঘনা নদী আর একদিকে সরাসরি বঙ্গোপসাগরের বিশাল জলরাশি। এই অনন্য ভৌগোলিক অবস্থানের কারণে ব্রিটিশ আমল থেকেই মনপুরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌ-বাণিজ্যিক চেক পয়েন্ট বা কৌশলগত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। কিন্তু কালের পরিক্রমায় শাসকদের অবহেলায় মনপুরা ধীরে ধীরে পরিণত হয় মানচিত্রের এক প্রান্তে পড়ে থাকা এক নিঃসঙ্গ দ্বীপে। কিন্তু আজ সেই পালতোলা নৌকার আনাগোনা আর নেই। আজ মনপুরার সেই গুমট অন্ধকারে আর শিয়ালের ডাক শোনা যায় না। আজ সেখানে শোনা যাচ্ছে ভারী শিল্পের গর্জন আর আন্তর্জাতিক বাণিজ্যের এক রুদ্ধশ্বাস প্রস্তুতি। একটি অবহেলিত বিচ্ছিন্ন দ্বীপ কিভাবে দক্ষিণ এশিয়ার সম্ভাব্য সবচেয়ে বড় অর্থনৈতিক হাব বা শক্তি কেন্দ্রে পরিণত হতে যাচ্ছে, সেই রোমাঞ্চকর গল্পটি আজ হার মানাবে যে কোনো রূপকথার গল্পকেও। যে কোনো বিপ্লবের শুরুটা হয় আলো দিয়ে। মনপুরার ভাগ্য পরিবর্তনের মূল জাদুর কাঠিটাও ছিল এই আলো, বিদ্যুৎ। মাত্র কয়েক বছর আগের কথা। সূর্যাস্তের সাথে সাথে পুরো দ্বীপটি এক ভুতুড়ে অন্ধকারে ঢেকে যেত, কিন্তু আজ সেই চিত্র সম্পূর্ণ বদলে গেছে। এক অকল্পনীয় ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশলগত মাস্টার স্ট্রোকের মাধ্যমে নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেবল প্রযুক্তি ব্যবহার করে মনপুরায় পৌঁছে দেওয়া হয়েছে জাতীয় গ্রিডের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। এটি বাংলাদেশের প্রকৌশল খাতের জন্য কোনো সাধারণ অর্জন নয়। খরস্রোতা মেঘনা আর বঙ্গোপসাগরের মোহনার নিচ দিয়ে বৈদ্যুতিক তার টেনে নিয়ে যাওয়াটা ছিল এক দুঃসাহসিক মিশন। আর এই একটিমাত্র মিশন সফল হওয়ার সাথে সাথেই মনপুরার অর্থনীতির পুরো ব্যাকরণটাই উল্টে গেছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের ফলেই আজ এই দ্বীপে ভারী শিল্প স্থাপনের পথ আক্ষরিক অর্থে উন্মুক্ত হয়ে গেছে। বিদ্যুৎ পৌঁছানোর পরপরই জাদুর মতো বদলে গেছে এই এলাকার চেহারা। জমির দাম বেড়েছে রকেটের গতিতে, বেড়েছে এর বাণিজ্যিক ও কৌশলগত গুরুত্ব। আর ঠিক এখানেই এই আলো ঝলমলে মনপুরার মাটিতে শুরু হয়েছে আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং পরাশক্তিগুলোর লোলুপ দৃষ্টি আর চরম আগ্রহ। সবচেয়ে বড় পরিবর্তনের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে মনপুরার অর্থনৈতিক অঞ্চল বা ইকোনমিক জোন। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষর বিশেষ অনুমোদনে মনপুরাকে ঘিরে গড়ে উঠেছে এক বিশাল অর্থনৈতিক সাম্রাজ্য। আর এই সাম্রাজ্যের প্রধান বিনিয়োগকারী হিসেবে বেইজিং থেকে উড়ে এসেছে এক বিশাল ড্রাগন, চীনা কোম্পানি লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ। তারা কোনো সাধারণ বিনিয়োগ নিয়ে আসেনি, তারা নিয়ে এসেছে প্রায় $1 বিলিয়ন, অর্থাৎ 12,000 কোটি টাকার এক বিশাল বিনিয়োগের ব্লুপ্রিন্ট। এই 12,000 কোটি টাকার লক্ষ্য কি? তাদের লক্ষ্য হলো মনপুরা একটি স্বয়ংসম্পূর্ণ অত্যাধুনিক শিল্পনগরী গড়ে তোলা। তাদের মাস্টার প্ল্যান অনুযায়ী এখানে মাথা উঁচু করে দাঁড়াবে বিশাল সব টেক্সটাইল শিল্প, তৈরি পোশাক কারখানা এবং বিশ্বমানের মৎস্য প্রক্রিয়াজাতকরণ বা ফিশ প্রসেসিং শিল্প। কেন চীনারা এত জায়গা থাকতে মনপুরাকে বেছে নিল? এর উত্তর লুকিয়ে আছে মনপুরার ভৌগোলিক অবস্থানের এক চরম সুবিধাজনক পয়েন্টে। বঙ্গোপসাগরের একেবারে কাছাকাছি হওয়ায় এই শিল্পনগরী থেকে উৎপাদিত পণ্য আর ট্রাকে করে ঢাকা বা চট্টগ্রামে নেওয়ার প্রয়োজন হবে না। এখান থেকে সরাসরি মাদার ভেসেল বা বড় কার্গো জাহাজে করে পণ্য রপ্তানি করা যাবে বিশ্বের যে কোনো প্রান্তে। এর ফলে পরিবহন খরচ যেমন জাদুর মতো কমে যাবে, তেমনি বাঁচবে অমূল্য সময়। বাণিজ্যের ভাষায় লজিস্টিক কস্ট বা পরিবহন ব্যয় শূন্যের কোঠায় নামিয়ে আনার এই লোভনীয় সুবিধার কারণেই আন্তর্জাতিক বিনিয়োগকারীরা এখন যানজটের ঢাকাকে বাদ দিয়ে মেঘনার এই দ্বীপকেই তাদের নতুন হেডকোয়ার্টার হিসেবে বেছে নিচ্ছেন। মনপুরার সম্ভাবনা শুধু মাটির ওপরেই সীমাবদ্ধ নেই। আসল খনিটি হয়তো লুকিয়ে আছে মাটির 1000 ফুট নিচে। রাষ্ট্রীয় তেল গ্যাস অনুসন্ধান সংস্থা বা পেক্স ইতিমধ্যেই এই এলাকায় ত্রিমাত্রিক বা 3D সিসমিক জরিপের কাজ শুরু করে দিয়েছে। ভূতত্ত্ববিদদের চোখ এখন চকচক করছে। তাদের মতে ভোলা, শাহবাজপুর ও ভোলা নর্থ গ্যাস ক্ষেত্রের সাথে মনপুরার ভূগঠন বা জিওলজিক্যাল স্ট্রাকচারের অদ্ভুত মিল রয়েছে। যদি বাপেক্সের এই জরিপ সফল হয় তবে কি ঘটতে পারে জানেন?
মনপুরার মাটির নিচে পাওয়া যেতে পারে ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাসের এক বিশাল মজুদ। এটি শুধু মনপুরার জন্যই নয়, পুরো বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার জন্য এক প্রলয়ঙ্কারী গেম চেঞ্জার হয়ে দাঁড়াতে পারে। বর্তমানে বাংলাদেশ এলএনজি বা তরলীকৃত গ্যাস আমদানি করতে গিয়ে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা হারাচ্ছে। যদি মনপুরার নিজস্ব গ্যাস দিয়ে এই নতুন শিল্পনগরীর কারখানাগুলো চালানো সম্ভব হয়, তবে উৎপাদন খরচ নেমে আসবে অবিশ্বাস্য পর্যায়ে। জাতীয় গ্রিডের উপর চাপ কমে আসবে জিরোতে। মনপুরা তখন শুধু একটি শিল্পাঞ্চল থাকবে না, এটি পরিণত হবে বাংলাদেশের অর্থনীতির এক জ্বলন্ত পাওয়ার হাউসে। অর্থনীতির ভাষায় একে বলা হয় ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতির এক নতুন অধ্যায়। সমুদ্র সীমা জয়ের পর বাংলাদেশের সামনে বঙ্গোপসাগর ঘিরে যে বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে, মনপুরা হতে পারে তার অন্যতম প্রধান এক স্নায়ুকেন্দ্র। মৎস্য আহরণ ও প্রক্রিয়াজাতকরণে এই দ্বীপের অবস্থান আক্ষরিক অর্থেই সোনার খনির মতো। বিশেষ করে ইলিশ মাছের জন্য মনপুরা ইতোমধ্যেই দেশ জুড়ে এক মিথ বা কিংবদন্তিতে পরিণত হয়েছে। মনপুরার ইলিশ পানি স্বাদে আর গন্ধে অতুলনীয় এক সম্পদ। এতদিন এখানকার জেলেরা কাঁচা মাছ ধরে আড়তদারদের কাছে পানির দরে বিক্রি করত, কিন্তু এখন সেই দিন শেষ হতে চলেছে। চীনা বিনিয়োগ এবং আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এখন কাঁচা মাছ রপ্তানির বদলে এই দ্বীপে বসেই মাছ প্রসেসিং করে মূল্য সংযোজন করে বিদেশে পাঠানোর মেগা পরিকল্পনা নেওয়া হয়েছে। রেডি টু কুক বা রেডি টু ইট ফিশ প্রোডাক্ট হিসেবে মনপুরার ইলিশ এবং সামুদ্রিক মাছ যখন ইউরোপ বা আমেরিকার সুপার শপগুলোতে বিক্রি হবে, তখন বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয় এক লাফে বহুগুণ বেড়ে যাবে। জেলেদের জীবনে আসবে এক অভাবনীয় সচ্ছলতা, আর স্থানীয় অর্থনীতি হয়ে উঠবে ইস্পাতের মতো শক্তিশালী। শিল্প আর বাণিজ্যের এই যান্ত্রিক গর্জনের মাঝেই মনপুরা কিন্তু তার নিজস্ব নৈসর্গিক রূপ হারায়নি। এটি এখন আর শুধু জেলেদের দ্বীপই নয়, এটি এখন হয়ে উঠেছে পর্যটকদের জন্য এক শান্ত, নির্জন এবং মায়াবী গন্তব্য। যারা কক্সবাজার বা কুয়াকাটার যান্ত্রিক ভিড় এড়িয়ে প্রকৃতির একেবারে কাছাকাছি নির্জনতা আর প্রশান্তি খোঁজেন, তাদের জন্য মনপুরা এক আদর্শ জায়গা। দ্বীপের দক্ষিণ হাওয়া, বিস্তীর্ণ সি বিচ, শ্বাসমূলীয় ম্যানগ্রোভ বন আর শীতকালে হাজার হাজার মাইল দূরের সাইবেরিয়া থেকে উঠে আসা অতিথি পাখির মেলা, সব মিলিয়ে মনপুরা যেন এক অনন্য প্রাকৃতিক স্বর্গের ক্যানভাস। পর্যটন মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসন ইতিমধ্যে এখানে পরিবেশ বান্ধব বা ইকো ট্যুরিজম গড়ে তুলতে কাজ শুরু করেছে। নির্মাণ হচ্ছে আন্তর্জাতিক মানের আধুনিক হোটেল ও রিসোর্ট। শিল্পের পাশাপাশি এই পর্যটন খাত স্থানীয় মানুষের জন্য সৃষ্টি করছে হাজার নতুন কর্মসংস্থান। এইসব বিশাল পরিবর্তনকে আরও ত্বরান্বিত করছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। বর্তমানে ঢাকা থেকে আধুনিক লঞ্চে সরাসরি মনপুরায় যাওয়া সম্ভব, কিন্তু সরকার এর চেয়েও এক বিশাল যুগান্তকারী পরিকল্পনা হাতে নিয়েছে, ভোলা বরিশাল সেতু। যদি এই মেগা সেতুটি নির্মিত হয়, তবে ভোলা ও মনপুরার সাথে মূল ভূখণ্ডের যোগাযোগ ব্যবস্থার এক আমূল এবং বৈপ্লবিক পরিবর্তন ঘটবে। পদ্মা সেতু যেমন দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে এক বিশাল বিস্ফোরণ ঘটিয়েছে, ঠিক তেমনি ভোলা বরিশাল সেতুটি মনপুরার অর্থনীতিতে আক্ষরিক অর্থেই ডানা যুক্ত করবে। ঢাকা থেকে সড়ক পথে অত্যন্ত অল্প সময়ে মনপুরায় পৌঁছানো সম্ভব হবে। তখন মনপুরা আর কোনো দ্বীপ থাকবে না, এটি হয়ে যাবে বাংলাদেশের মূল ভূখণ্ডের এক অচ্ছেদ্য, স্পন্দিত অর্থনৈতিক ধমনী। তবে সব সম্ভাবনার মাঝেও মনপুরার সামনে দাঁড়িয়ে আছে প্রকৃতির এক ভয়ঙ্কর ভ্রুকুটি। নদী ভাঙন মনপুরার একটি দীর্ঘস্থায়ী এবং রক্তক্ষয়ী সমস্যা। মেঘনার তীব্র স্রোত আর সাগরের জলোচ্ছ্বাসে এই দ্বীপের অনেক অংশ সারা বছরই চরম ঝুঁকির মধ্যে থাকে। মনে হয় প্রকৃতি যেন তার নিজ হাতে গড়া এই ঐশ্বর্যকে আবার নিজের ভেতরেই গিলে নিতে চায়। এর পাশাপাশি রয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির এক ভয়াবহ বৈশ্বিক ঝুঁকি। তবে আসার কথা হলো, এইসব চ্যালেঞ্জ মাথায় রেখেই মনপুরার মেগা উন্নয়ন পরিকল্পনা সাজানো হচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এরই মধ্যে ভাঙন রোধে কাজ শুরু করেছে। নির্মাণ করা হচ্ছে স্থায়ী বাঁধ, ফেলা হচ্ছে বিশাল বিশাল জিও ব্যাগ। প্রকৃতির সাথে মানুষের এই অনন্ত লড়াইয়ে মনপুরা কি শেষ পর্যন্ত জয়ী হতে পারবে? উত্তরটা সময়ের হাতেই তোলা রইল। সবকিছু মিলিয়ে মনপুরা এখন আর কোনো অবহেলিত অন্ধকার দ্বীপ নয়। বিদ্যুৎ, গ্যাস, শিল্পায়ন এবং পর্যটন, এই চারটি মজবুত স্তম্ভের ওপর দাঁড়িয়ে মনপুরা এক নতুন ভবিষ্যতের দিকে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। একসময় যেখানে সন্ধ্যার পর ঘুটঘুটে অন্ধকার নামত, সেখানে আজ আলো ঝলমলে এক নতুন শহর। একসময় যেখানে ছিল শুধু ঢেউয়ের শব্দ আর নিঃসঙ্গতা, সেখানে আজ শোনা যাচ্ছে ভারী শিল্পের গর্জন আর আন্তর্জাতিক বিনিয়োগকারীদের পদধ্বনি। আগামী 5 থেকে 10 বছরে মনপুরার চেহারা আক্ষরিক অর্থেই বদলে যাবে। কারখানার
চিমনি, ব্যস্ত বন্দর আর সমুদ্রপথে চলাচল করা বড় বড় জাহাজ সবকিছু ইঙ্গিত দিচ্ছে এক নতুন অর্থনৈতিক পরাশক্তির। কিন্তু মেঘনার কোলে ভেসে থাকা এই ছোট্ট দ্বীপটি আজ কেবল অর্থনীতির কেন্দ্র নয়, এটি পরিণত হয়েছে আন্তর্জাতিক ভূ রাজনীতির এক অত্যন্ত সংবেদনশীল দাবার বোর্ডে। রাত গভীর হচ্ছে, বঙ্গোপসাগরের উত্তাল ঢেউগুলো আছড়ে পড়ছে মনপুরার উপকূলে। 1000 কিলোমিটার দূরে বেইজিং এর কোনো এক শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে হয়তো চীনা বিনিয়োগকারীরা এই দ্বীপের মানচিত্র নিয়ে তাদের পরবর্তী 10 বছরের ব্লুপ্রিন্ট আঁকছেন। তারা জানেন বঙ্গোপসাগরের এই মোহনায় 12,000 কোটি টাকার বিনিয়োগ কেবল একটি টেক্সটাইল পার্ক নয়, এটি হলো ভারত মহাসাগরের ড্রাগনের এক কৌশলগত নোঙর। অন্যদিকে হয়তো নয়াদিল্লির সাউথ ব্লকের কর্তারাও বিনিদ্র রজনী পার করছেন। তারা দেখছেন যে বঙ্গোপসাগরকে তারা নিজেদের প্রাইভেট লেক বলে মনে করতেন, আজ সেখানে চীনের এত বিশাল উপস্থিতি তাদের অস্তিত্বের জন্য এক চরম অস্বস্তি তৈরি করেছে। একটি অর্থনৈতিক এবং ভূ কৌশলগত থ্রিলার আজ তার সবচেয়ে শ্বাসরুদ্ধকর ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে। মনপুরার মাটির নিচে যদি সত্যি সত্যি ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাসের সন্ধান মিলে যায়, তবে এই দ্বীপের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে? এটি কি কেবল বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির প্রতীক হবে, নাকি পরাশক্তিগুলোর নীরব ছায়াযুদ্ধের এক নতুন যুদ্ধক্ষেত্রে পরিণত হবে?